ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ, একদিনেই 12 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি প্রায় 750, বিলম্বে চিকিৎসা শুরুতেই বাড়ছে প্রাণহানি, বলছেন রোগতত্ত্ববিদ। NS1 ক্ষেত্রে আমরা বলি জ্বর আসার প্রথম 3 দিনের মধ্যে আসতে হবে। এখন কেউ যদি 4 নাম্বার দিন বা 5 নাম্বার দিনে NS1 টেস্ট করে এবং তার নেগেটিভ আসে এবং সে যদি মনে করে তার ডেঙ্গু হয়নি, তাহলে তো ডায়াগনোসিস হবে না। পিআরের নামে ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। এলডিসি উত্তরণ স্থগিত রাখতে জাতিসংঘে চিঠি দিতে সরকারের প্রতি আহ্বান। আমরা আলোচনা করেছি এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে, যে এই সরকার বর্তমানে যে এলডিসির বিষয়ে একটা চিঠি দেওয়া দরকার ইউএনকে। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে 70% মানুষের, জরিপ ইনোভেশনের। পিআর কি জানে না 56% জনগণ। পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস, এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। বিচারিক প্রক্রিয়ায়ও আওয়ামী লীগ নিষিদ্ধ চান নাহিদ ইসলাম। দল হিসেবে অপরাধের অকাট্য প্রমাণ আছে, জানালেন চিফ প্রসিকিউটর। ভারত, মালয়েশিয়া সহ 5 দেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিপুল সম্পদের সন্ধান। দুদকে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর। শুভ মহালয়ার শুরু শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। মর্তলোকে দেবী দুর্গাকে আহ্বান জানিয়ে মন্দিরে মন্দিরে আরাধনা। গত বছর এসেছিলাম, এবারও এসেছি, খুবই ভালো লাগছে। যেভাবে সবাই সুন্দর মতো পূজাটা উদযাপন করতেছে, এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি। পঞ্চমী থেকে যখন আমি দুর্গা মণ্ডপে যাব, তখন থেকে মতো আমেজটা আসলে ফিল করতে পারবো। বাট আজকে মনে হচ্ছে যে হ্যাঁ, আসলে দুর্গা পূজা চলে এসেছে। ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। 24 ঘন্টায় 12 জন মারা গেছেন। সবচেয়ে বেশি মৃত্যু বরিশাল বিভাগে। স্বাস্থ্য বিভাগ বলছে, জ্বর নিয়ে অবহেলা এবং দেরিতে চিকিৎসা শুরুর কারণেই প্রাণহানি কমানো যাচ্ছে না। ডেঙ্গু এখন সারা বছরের রোগ। দেশের প্রায় সব জেলাতেই ডেঙ্গুর বিস্তার হয়েছে। সবচেয়ে নাজুক পরিস্থিতি বরিশাল বিভাগে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 41,000-এর বেশি মানুষ। গত 24 ঘন্টায় এই সংখ্যা 740। সবচেয়ে বেশি রোগী ভর্তি বরিশাল বিভাগে। আক্রান্তদের বেশিরভাগের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে। NS1 ক্ষেত্রে আমরা বলি জ্বর আসার প্রথম 3 দিনের মধ্যে আসতে হবে। এখন কেউ যদি 4 নাম্বার দিন বা 5 নাম্বার দিনে NS1 টেস্ট করে এবং তার নেগেটিভ আসে এবং সে যদি মনে করে তার ডেঙ্গু হয়নি, তাহলে তো ডায়াগনোসিস হবে না। টাইমিং খুব বড় একটা ব্যাপার। NS1 এর ক্ষেত্রে প্রথম 3 দিনের মধ্যে করতে হবে এবং IgM এর ক্ষেত্রে 5 দিন পরে করতে হবে। আক্রান্তের সঙ্গে বেড়েছে মৃত্যুও। 24 ঘন্টায় 12 মৃত্যুর মধ্যে 5 জন বরিশালে ও 5 জন ঢাকায়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এবছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 179 জন। কিন্তু পেশেন্টগুলো আমাদের কাছে আসছে অনেক পরে, যখন আসলে আমাদের বেশি কিছু করার থাকছে না। বাইরে কোথাও না কোথাও চিকিৎসা নিয়ে আমরা হাতে মাত্র 1 দিন বা 2 দিন সময় পাচ্ছি এখানে, এবং অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আসছে এবং এর ফলে আমাদের করণীয় খুবই কম থাকছে। তো এটা আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব রোগীদেরকে হাসপাতালে আনানোর জন্য, জ্বর হওয়ার পরপরই। রাজধানীতে ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে এখনই উত্তরণের সময় আসেনি বলে মনে করে বিএনপি। ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার স্বার্থে বাংলাদেশের এলডিসি উত্তরণ স্থগিত রাখার পক্ষে মত দেন। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বিজিএমইএ সহ ব্যবসায়ী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে এলডিসি উত্তরণের পাশাপাশি শ্রমিক আইন নিয়েও আলোচনা হয়। এলডিসি উত্তরণে বাংলাদেশ প্রস্তুত কিনা তা খতিয়ে দেখতে জাতিসংঘে চিঠি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানান। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, তারা এলডিসি থেকে উত্তরণ পুরোপুরি স্থগিত না চাইলেও অবকাঠামোগত উন্নয়ন ও প্রস্তুতির জন্য 3 বছর সময় চান। এলডিসি গ্রাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি, এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে, যে এই সরকার বর্তমানে
যে এলডিসির বিষয়ে একটা চিঠি দেওয়া দরকার ইউএনকে। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না, আমরা ডেফারমেন্ট চাই। সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র 3 বছরের জন্য, এবং 3 বছর ডেফারমেন্ট এই জন্য লাগবে, আমরা এখনও প্রস্তুত না। এর মধ্যে একটা আছে ফলসিফাইড যে ডাটার ভিত্তিতে করা হয়েছিল, এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও রেডি না। যারা 2014 সালের নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধাগ্রস্ত করেছিল, তারাই এখন কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। পিআরের নামে আবারও ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনের মাঠে নামার পরামর্শ দেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগ ও সহযোগীদের শপথে বহাল রেখে নির্বাচন সম্ভব কিনা এ নিয়ে আলোচনা সভা। ওই সমস্ত আমলাদেরকে বিতাড়িত করতে হবে। প্রেস ক্লাবের এই সভায় ফেব্রুয়ারির ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের নানা সমস্যা সংকট নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, ঐক্য বিনষ্টের চেষ্টা ভালো ফল বয়ে আনে না। 16টি বছর সকল মামলা মাথা নিয়ে 16টি বছরের অনেকের সময় আয়নাঘরে থেকে মায়ের বুক খালি করে বাংলাদেশের তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে আজ পর্যন্ত পৌঁছেছি। সে ঐক্যকে বিনষ্ট করার একটা ষড়যন্ত্র আবার চলছে। তাই আমাদেরকে নবীন দল নয়, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল লোককে আজকে শক্তভাবে ঐক্যে থাকতে হবে। পৃথক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, সব দলে অপরাধী থাকলেও পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো হয়। বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামাতের লোকও জড়িত আছে, সেটাও গণমাধ্যমে আসছে। গণমাধ্যমে যে আসছে না তারা, সেটাও আসছে, কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার হচ্ছে না। সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে, নারী ঘটিত বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে, কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান, যার নেপথ্যে মূল কারিগর ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসুন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই। বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব। নানা ষড়যন্ত্র মোকাবেলা করে সবাইকে নির্বাচনমুখী হবার আহ্বান জানান বিএনপি নেতারা। সকল মানুষকে একই সুতায় গ্রথিত করে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে 70% মানুষের, আর দেশের 56% জনগণ জানেনই না সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি কি। ইনোভেশন নামের এক প্রতিষ্ঠানের জরিপে এসব তথ্যই উঠে এসেছে। ডেইলি স্টার ভবনে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, তার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। যত বেশি অবগত হয়েছে তত বেশি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই নির্বাচনকে সামনে রেখে জনগণের নির্বাচন ভাবনা তুলে আনতে জরিপ পরিচালনা করেছে গবেষণা সংস্থা ইনোভেশন। আমাদের ডেটায় আসলে যেটা আসছে সেটা হচ্ছে, জরিপে প্রশ্ন করা হয় সরকারের কার্যক্রম, ভোটদানের নিরাপত্তা, পুলিশ প্রশাসন, চাঁদাবাজি, উচ্চকক্ষে পিআর পদ্ধতি, জনগণের ভোট দেওয়ার আগ্রহ সহ কয়েকটি বিষয়ে। সেখানে মতামত জানান দেশের 64 জেলার 10,413 জন। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে মানুষ ভোট দিতে যাবে কি? 94.2% বলেছে হ্যাঁ, তারা ভোট দিতে যেতে চায়। রোববার জরিপের ফলাফল প্রকাশ করা হয় গণমাধ্যমের সামনে। জানানো হয়, নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা আছে 70% মানুষের, আর 68% মনে করেন ভোটের সময় পুলিশ ও প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। মনে হয় একটা বড় ফ্যাক্টর হবে। জরিপে ফলাফল অনুযায়ী দেশের 56% মানুষই জানেন না সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি কি। এর পক্ষে প্রায় 21.8% এবং বিপক্ষে মত দিয়েছে 22.2% মানুষ।
আপার হাউসের পিয়ারের যে বিষয় এই জরিপে উঠে এসেছে যে মানুষ এখনো আপার হাউসের পিয়ার নিয়ে সম্পূর্ণভাবে আসলে সচেতন নয়। উচ্চ কক্ষে যদি আমরা পিয়ার পদ্ধতি চাই সেই ক্ষেত্রে আমাদের ফোকাস করতে হবে জনসচেতনতা বাড়ানোর জন্য। আগামী নির্বাচনে ভোট দেওয়ার প্রশ্নে আগ্রহ প্রকাশ করেন প্রায় ৯৫% মানুষ। জরিপের ফলাফল দেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রতিক্রিয়াটাও স্পষ্ট। বলেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে ইনক্লুসিভ। ভোট দিতে চাওয়াটা খুবই একটা ইনক্লুসিভ একটা রেজাল্ট দিচ্ছে। সবাই এটা ধরে নিয়েছে যে উইদাউট পতিত স্বৈরাচারও ইলেকশনটা ভালো হবে। তো 95% ভোট দিতে চাচ্ছে। তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো তাহলে তো একটা বড় অংশ বলতো যে না, আমরা ভোটই দিব না, ভোটটা একটা রিগড হবে। পিয়ার নিয়ে চলমান বিভিন্ন রাজনৈতিক দলের দাবির বিষয়ে সরকারের কোনো অবস্থান নেই বলে জানান প্রেস সচিব। এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস। এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। জনমত জরিপে ৫৬% মানুষ মনে করেন দেশে আগের চেয়ে বেড়েছে চাঁদাবাজি। এই অবস্থা থেকে উত্তরণে নির্বাচন সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার উপর জোর দিয়েছেন বক্তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এবার মালয়েশিয়া, ভারত সহ 5 দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পলাতক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য পেল দুদক। চট্টগ্রামের আনোয়ারায় রাতভর অভিযান চালিয়ে উদ্ধার হওয়া 23 বস্তা নথি থেকে প্রাথমিকভাবে এই তথ্য মিলেছে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দুদকের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। বস্তা ভর্তি এসব নথি রাখা হয়েছিল লুকিয়ে, যাতে আড়াল করা হয়েছিল বিভিন্ন দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর হাজার কোটি টাকার সম্পত্তির হিসাব। রিমান্ডে 2 সহযোগীর দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারায় 3 দিন ধরে অভিযান চালায় দুদক। সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়িতে শনিবার রাতভর অভিযানে বেরিয়ে আসে 23 বস্তা নথি। পাওয়া যায় কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে থাকা বিপুল অবৈধ সম্পদের তথ্য। অভিযানের নেতৃত্ব দেয়া দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, সব তথ্য এখনও যাচাই করে দেখা সম্ভব হয়নি। ইন্ডিয়াতে 3টা সম্পদ, মালয়েশিয়ায় 2টা সম্পদ, থাইল্যান্ডে 4-5টা সম্পদ, এরকম অল্প অল্প করে আছে। তার মানে তার শুধুমাত্র যে 4টা দেশে রয়েছে তা না, আরও নতুন করে 4-5টা দেশের সন্ধান আমরা পেয়েছি। তার মানে বিশ্বের বিভিন্ন দেশে তার সম্পদগুলো ছড়ায় ছিটায় আছে। প্রাথমিকভাবে এসব দেশে সম্পদ কেনার তথ্য, ট্যাক্স নথি, বাড়ি ভাড়ার ভাউচার সহ বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে দুদক, যা গোপন করা হয়েছিল সাইফুজ্জামানের ট্যাক্স ফাইল থেকে। এদিকে 120 কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সহ 20 জনের বিরুদ্ধে আরও 3টি মামলার অনুমোদন হয়েছে বলে ঢাকায় এক ব্রিফিংয়ে জানান দুদক মহাপরিচালক। সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিংয়ের তথ্য প্রমাণ উক্ত ডকুমেন্টে রয়েছে মর্মে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে। অনুসন্ধান টাস্কফোর্স 23 বস্তায় রক্ষিত ডকুমেন্টস পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দুর্নীতি দমন কমিশনে উপস্থাপন করবে। কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত 2 এর বিচারক আব্দুর রহমান এই আদেশ দেন। দুদকের আইনজীবী জানান, এই টাকা বিদেশে পাচার করে সম্পদও কেনা হয়েছে। এখন সেই সম্পদের মালিকানা হস্তান্তর করা হচ্ছে। বাংলাদেশ সরকার তার পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন, সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয়, তখন দুর্নীতি দমন কমিশন তার এই ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। এর আগে 2 সহযোগীর কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও সাইফুজ্জামানের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছিল দুদক। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিংয়ে একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ পরিবারের রাজুকের প্লট দুর্নীতি মামলার 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা। রোববার ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের 3 কর্মকর্তা এমন সাক্ষ্য প্রদান করেন। এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। এ নিয়ে 3 মামলায় 15 জন সাক্ষ্য প্রদান করেছেন।
পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 6 অক্টোবর ধার্য করেছেন আদালত। এর আগে সাক্ষীরা আদালতকে জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম বহির্ভূতভাবে পূর্বাঞ্চলে 30 কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে 23 জনের বিরুদ্ধে দুর্নীতির এসব মামলা করে দুদক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী আদালত এই অর্থ বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন। আদেশের অনুলিপি ফিলিপিন্সের ব্যাংকটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এই অর্থ বাংলাদেশের রিজার্ভে শীঘ্রই যুক্ত হবে বলে আশা করছেন সিআইডি প্রধান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যে চক্রই থাকুক কেউ রেহাই পাবে না বলেও সাবধান করেন তিনি। 2016 সালে কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে অবৈধভাবে প্রায় $10,10,1,623 চুরি হয়। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে এই টাকা রিজার্ভ ছিল। এর মধ্যে $2 কোটি চলে যায় শ্রীলঙ্কা এবং $8,10,00,000 ফিলিপিনের আরসিবিসি ব্যাংক হয়ে বিভিন্ন ক্যাসিনোতে চলে যায়। 8.5 বছর ধরে চলা আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার পর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আরসিবিসির $81 মিলিয়ন বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। রিজার্ভ চুরির মামলার আদ্যোপান্ত তুলে ধরেন আইনজীবী। তদন্তে প্রমাণিত আরসিবিসির তৎকালীন প্রেসিডেন্ট ও সিইও লরেনজো ট্যান, জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার মাইয়া সান্তোষ এবং আরও কয়েকজন কর্মকর্তা 5টি ভুয়া অ্যাকাউন্ট খোলার মাধ্যমে চুরি হওয়া অর্থ পাচারে সরাসরি জড়িত ছিলেন। ফিলিপাইনের আদালত ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করেছে এবং ব্যাংকটির প্রধান কার্যালয়ের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপ করেছে। মানি লন্ডারিং এর মামলার ক্ষেত্রে সিআইডির দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেশনটাকে কনক্লুড করে এই লন্ডারিং এর সাথে যে সমস্ত দেশে বিদেশে যেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করার শেষে অতি দ্রুততার সাথে এই মামলার পুলিশ রিপোর্ট সাবমিট করা। তবে আদালত নির্দেশ দিলেও কতদিনের মধ্যে অর্থ ফেরত আসবে বা আরসিবিসি আদালতের আদেশ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে কিনা সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি সিআইডি। এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে। আমাদের চার্জশিটের আমরা খুব কাছাকাছি আছি, বাট এটি যেহেতু তদন্তাধীন বিষয় আমরা এই ব্যাপারে এখনই কোশ্চেন নেব না। বাট দেশি বিদেশি যে চক্রের সাথে জড়িত থাকুক আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দিব না। এর আগে 2016 সালে 16 ফেব্রুয়ারি আরসিবিসি $68,000 মার্কিন বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়েছিল, যেটা প্রুভ করে যে তারা এটার সাথে জড়িত। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শুধু নির্বাহী আদেশে নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ীভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া এই সমন্বয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামি পক্ষের জেরা শেষে এই দাবি জানান। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, দল হিসেবে অপরাধের অকাট্য প্রমাণ থাকায় আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে, তবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। 3 আগস্ট 2024 সরকার পতনের এক দফার ডাক দেন জুলাই গণ অভ্যুত্থানের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। সারা দেশের রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। পতন হয় শেখ হাসিনা সরকারের 16 বছরের শাসনামলের। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার 47তম সাক্ষী নাহিদ ইসলামের জেরার শেষ দিন। সরকার পতনের ডাক, একই দিন ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ সবই পূর্ব পরিকল্পিত ছিল কিনা সেই প্রশ্ন তুলেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর। দেশি ও বিদেশি শক্তির ইন্ধন বিষয়েও জেরা করা হয়, যা অসত্য বলে দাবি নাহিদ ইসলামের। তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে জুলাই আন্দোলনের রাজনৈতিক অপরাধে আওয়ামী লীগের বিচার দাবি করেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। বিচারের মধ্য দিয়েই
আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। ট্রাইব্যুনাল আইনে সেই সুযোগ থাকলেও এখনও সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান চিফ প্রসিকিউটর। তদন্ত সংস্থা যদি জানতে পারে যে এই ধরনের অপরাধ কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো দল, কোনো সংগঠন, কোনো এজেন্সি করেছে, তাহলেই সেটার বিরুদ্ধে তিনি তদন্ত শুরু করতে পারেন। সুতরাং এটা সুমোটো করার সুযোগ আছে। এর বাইরেও কিন্তু ভিকটিম পরিবার সরাসরি অভিযোগ নিয়েও এসেছেন, তারা সাক্ষীও দিয়েছেন, সেটার ভিত্তিতেও তদন্ত হয়েছে। দু ধরনের পথই উন্মুক্ত আছে। কোন পথে আমরা যাব বা তদন্ত সংস্থা যাবে সেটা যথাসময়ে হয়তো আপনারা জানতে পারেন। এদিন এ মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের আরেক সংগঠক আলিয়া হোসেন মোহাম্মদ জুনায়েদ। অন্যদিকে রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দিয়েছেন সিয়াম আহমেদ অয়ন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। যেমনটি আপনাদের সংবাদের শুরুতেই জানিয়েছিলাম যে ডেঙ্গুতে এবার বছরের সর্বোচ্চ প্রাণহানি হয়েছে। গত 24 ঘন্টায় 12 জন মারা গেছেন, 740 জন হাসপাতালে ভর্তি আছেন। আমরা একটু ঢাকা মেডিকেলে যাব, আমাদের সহকর্মী রাজীব আহমেদ আছেন, আমরা একটু দেখে আসতে চাই রাজীবের কাছে নিয়ে কি আপডেট আছে। রাজীব, আমাদের জানাবেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা কি জানাচ্ছেন, কারণ আজ তো এই বছরের রেকর্ড সংখ্যক মানুষ মারা গেল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে গত 24 ঘন্টায় সারা দেশে মোট 12 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং ভর্তি হয়েছেন সারা দেশের বিভিন্ন হাসপাতালে 740 জনের মতো। এটাই ছিল আজকে দেশের বিভিন্ন হাসপাতালে 740 জনের মতো। এটাই ছিল আজকে এই বছর চলতি বছরের সর্বোচ্চ পরিমাণ মৃত্যু হওয়ার সংখ্যা। এবং এর আগেও কিন্তু গত 11 সেপ্টেম্বর কিন্তু 6 জন মারা গেছিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। এবং এবছর মোট আপনার 179 জনের মতো আর কি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং প্রায় 41,000 ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। হ্যাঁ, দিন দিন যে এই ডেঙ্গুর মৃত্যুর সংখ্যা যে বাড়ছে বা ভয়াবহ রূপ নিচ্ছে, এই ক্ষেত্রে আমরা হাসপাতালের বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলেছি, তারা একটা সংখ্যা জানিয়েছেন এবং বলছেন যে জনমনে যদি সচেতনতা সৃষ্টি না করা যায় এবং সতর্কতা না করা যায় তাহলে এই সংক্রান্ত ভয়াবহ হতে পারে। তাই সবাইকে যার যার জায়গা থেকে সচেতন থেকে এই ডেঙ্গু মোকাবেলার জন্য তারা নির্দেশ দিয়েছেন এবং তারা বলছেন যে সর্বোপরি হাসপাতালে তো রোগীর চিকিৎসা সেবা চলছে, সেই সেক্ষেত্রে প্রত্যেকে নিজ নিজে একটু সতর্ক অবস্থান থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং এই ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে যে মানুষ দিন দিন মারা যাচ্ছে, এই কারণে সবাইকে সতর্ক হয়ে সচেতন হতে বলেছেন চিকিৎসকরা, যেমনটি আপনি বলবার চেষ্টা করছিলেন। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। পোষ্য কোটা কেন্দ্রিক বিতর্কের মুখে কর্মরতদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রোববার বিকেলে জরুরি সিন্ডিকেট বৈঠকে শিক্ষক শিক্ষার্থী হাতাহাতির ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাব করা হয় বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করার। সিন্ডিকেটের সিদ্ধান্তে সন্তুষ্ট নয় আন্দোলনরত শিক্ষার্থীরা, আবার অসন্তুষ্ট কর্মরতরা দিয়ে রেখেছেন কমপ্লিট শাটডাউনের ঘোষণা। এর ফলে সংশয় দেখা দিয়েছে 25 সেপ্টেম্বরের রাকসু নির্বাচন নিয়ে। শিক্ষক শিক্ষার্থীদের নজিরবিহীন হাতাহাতির পরদিন থমথমে ক্যাম্পাসে সবার নজর ছিল জরুরি সিন্ডিকেট বৈঠকের দিকে। রোববার বিকেলে ভিসির বাসভবনে তারই সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয় হাতাহাতির ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠনের। আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। কর্মরতদের সন্তানদের ভর্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধাও স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এটা আপাতত স্থগিত, এটা আমরা শুরু করছি না। আমাদের ওই সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় এ ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের চূড়ান্ত। এর আগে রোববার সকাল থেকে শনিবারের ঘটনাকে শিক্ষক লাঞ্ছনা হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়টিতে কর্মরতরা। তবে সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি তারা। সোমবার থেকে তারা ডেকেছেন কমপ্লিট শাটডাউন। আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি কালকে থেকে
এবং যতক্ষণ পর্যন্ত আমরা সুবিচার না পাচ্ছি, আমাদের দাবি আদায় না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা কমপ্লিট শাটডাউনে থাকব। সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরাও। তাদের দাবি পোষ্য কোটার নাম পরিবর্তন করে প্রাতিষ্ঠানিক সুবিধা নাম দেয়া হয়েছে, যা জুলাই চেতনার পরিপন্থী। পোষ্য কোটা হঠাৎ করে যেটা মীমাংসিত হয়েছে সেটা সামনে আনলো। আমরা এখন মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মুখোমুখি শিক্ষার্থীদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এর দায় সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। পরিস্থিতির জটিলতায় সংশয় দেখা দিয়েছে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রাকসু নির্বাচন নিয়ে। সিন্ডিকেট বৈঠক থেকে সব পক্ষকে রাকসু নির্বাচনে সহায়তার অনুরোধ জানানো হয়েছে। যতগুলো পক্ষ আছে তারা যেন আসন্ন রাকসু এটা যথাসময়ে হয় এবং এই ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য এবং তাদের সহযোগিতা কামনা করছি আমরা সিন্ডিকেটের তরফ থেকে। তবে নির্ধারিত তারিখেই ভোটগ্রহণ অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী রাকসু নির্বাচন কমিশন। তাদের কর্মসূচি যদি অব্যাহত থাকে, তাদেরকে নিয়েই আমার পুলিং অফিসারের আমাদের যে আগামীকালকে সারা দিনব্যাপী আমার ওয়ার্কশপ ছিল, নির্বাচন কমিশন এটা পরিচালনা করার কথা ছিল, সেটি তাহলে ছেদ ঘটবে। বৈঠকে স্থানীয়দের সাথে সম্পর্ক উন্নয়নে একটি লিয়াজো কমিটিও গঠন করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে এক মাহফিলে আমির হামজা নামের এক বক্তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে মন গড়া উদ্দেশ্যমূলক বক্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, অপ্রত্যাশিত, দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমির হামজাকে এ ধরনের ভিত্তিহীন বক্তব্য প্রদানে সতর্ক বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান জানিয়েছে। এই বক্তব্যের জন্য অবশ্যই ক্ষমা চেয়েছেন জামায়াত ইসলামের মনোনয়নপ্রাপ্ত আমির হামজা। মহালয়ায় দেবীকে মর্তে আহ্বানের মাধ্যমে শুরু হলো দুর্গোৎসবের ক্ষণগণনা। সকাল থেকে মন্দিরে চণ্ডী পাঠ, বিশেষ পূজা, তর্পণের মধ্য দিয়ে দেবী পক্ষ শুরু হয়। দেবী আসবেন, নির্মূল করবেন অশুভকে, আর সেই প্রতীক্ষায় আছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজ থেকে পরবর্তী 6 দিন চলবে দেবীর আগমনের প্রস্তুতি। ভোরের আলো ফুটতেই কানে বাজে চণ্ডী পাঠ, ঢাকের ধ্বনি আর স্তুতি গানে মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপ। মহালয়ার বিশেষ পূজার মাধ্যমে আজ পিতৃপক্ষ শেষে শুরু হলো দেবী পক্ষ। পুরাণ মতে এই দিনই দেবী দুর্গা অসুর বধের দায়িত্ব পান। তাই ধরণীর অশুভকে বধ করতে এই দিন মহামায়াকে আহ্বান করা হয় মর্তে। ভোর থেকেই ঢাকেশ্বরী মন্দিরে মন্ত্রপাঠ আর পূজার পাশাপাশি নৃত্য আর সুরের মাধ্যমে চলে দেবীর বন্দনা। মহালয়ার এই আয়োজনে ছিলেন নেপাল, ভুটান আর ভারতের হাই কমিশনাররাও। আয়োজনের সার্বিক প্রস্তুতির প্রশংসা করেন তারা। Tolerance and the love, care, compassion to each other are all the more important than ever before. I really hope this Mahalaya, this Durga Puja, will dispel darkness from our lives and will bring peace, harmony to all of us. প্রথম পর্ব শেষে তোড়জোড় চলে ঘট স্থাপন ও বিশেষ পূজার। সূর্য প্রণাম শেষে শুরু হয় মহালয়ার মূল আচার তর্পণ। আমরা সবাই প্রার্থনা করব যাতে হস্তিতে আগমনের তার যে সুপ্রভাব, এই সুপ্রভাবের কারণে তার গমনের সময়ও যেন তার প্রভাব থাকে এবং আমরা যেন উন্নতির পথেই যাই। ষষ্ঠী থেকে মূল পূজা শুরু। গোটা এই আয়োজন ভক্তি ভরে পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। নিরাপত্তার কোনো শঙ্কা নেই উল্লেখ করে সবার সহযোগিতা চান পূজার আয়োজকরা। গত বছর এসেছিলাম, এবার এসেছি, খুবই ভালো লাগছে। আমরা ভোর রাত্রে উঠি, স্নান করে সাজগুজি করে মায়ের এখানে চলে আসি। পঞ্চমী থেকে যখন আমি দুর্গা মণ্ডপে যাব তখন থেকে মূলত আমেজটা আসলে ফিল করতে পারবো। বাট আজকে মনে হচ্ছে যে হ্যাঁ আসলে দুর্গা পূজা চলে এসেছে। যেভাবে সবাই সুন্দর মতো পূজাটা উদযাপন করতেছে, এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি। প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং কিছু শাস্তির ঘটনাও আমরা কিন্তু এবার দেখেছি।
রাজনৈতিক দলগুলো কিন্তু এই প্রত্যেকটা ঘটনা নিন্দা করেছে। এই বার্তাটা যদি যায়, আস্তে আস্তে আমার মনে হয় যে সম্প্রীতি বিনষ্টের প্রক্রিয়াটা কমে আসবে। এবছর সারা দেশে ৩৩,০০০-এরও বেশি মণ্ডপে চলবে দুর্গাপূজা। ঢাকা মহানগরীতে রয়েছে ২৫৫টি মণ্ডপ। চণ্ডীপাঠ বিশেষ পূজার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান করা হলো মর্তে। মহামায়া আসবেন, দশভুজা রূপে হরণ করবেন সমস্ত অশুভকে। ষষ্ঠীর আগ পর্যন্ত সেই অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য ২৪ সেপ্টেম্বর থেকে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। জানিয়েছেন আসন্ন পূজায় থানা, পুলিশ, র্যাব, বিজিবি পেট্রোলিং করবে। আমাদের শুরু হবে হলো ২৬ তারিখ থেকে ২৮ তারিখ থেকে, কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে হলো ২৪ তারিখ। পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ বানানো শুরু করে তাদের কিন্তু ৭ জন করে কার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে, এবং তারা সবাই রাজি হয়ে। খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় ক্ষুব্ধ স্থানীয়দের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। অন্তত অর্ধশত মানুষ এতে আহত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বারবার আলটিমেটাম দেওয়ার পরও জমি তারা খালি করছিল না, আর পুনর্বাসন না করা পর্যন্ত কলোনি ছাড়তে চান না বাসিন্দারা। খুলনার মুজগুন্নির বাসিন্দাদের কলোনিতে অভিযানে যায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদের চেষ্টা করা হয় স্থানীয়দের। শুরুতেই প্রতিরোধের মুখে পড়েন অভিযানকারীরা। এরপর ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাঠিচার্জ শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাল্টা ইটপাটকেল ছুটতে শুরু করে স্থানীয়রা। এতে পিছু হটতে বাধ্য হয় পুলিশ প্রশাসন। অভিযানে নিয়ে যাওয়া বুলডোজারে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। 10:30টার মধ্যে ডিসি স্যার আমাদের সাথে বৈঠক করবে, তখন আমরা আমাদের যদি চলে যাইতে বলে তাহলে আমরা চলে যাব। মাথায় আঘাত লাগছে, এই জায়গা থেকে পুলিশে সার্চ করছে তখনই আঘাত লাগছে। আমাদের 42 ফ্ল্যাটের লোকেদের একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিয়ে সেই জায়গায় আমাদের পাঠায় দিক, আমরা জায়গা নিজেরাই খালি করে দেব। এরপর শুরু হয় পুলিশের টিয়ারশেল নিক্ষেপ। তাতেও দমানো যায়নি বাসিন্দাদের। তাদের অভিযোগ, পুনর্বাসন না করা পর্যন্ত জমি খালি করবেন না তারা। এমনকি তাদের মালপত্র সরানোরও সুযোগ দেয়নি প্রশাসন। আমাদের যদি কোথাও যাওয়ার জায়গা থাকতো তাহলে আমরা চলেই যাইতাম। এত নিরুপায়, এত অসহায়ত্বের ভিতরে থাকতাম না ভাই। আমাদের উপরে অতর্কভাবে হামলা করে, আমাদের অর্ধশত লোক আহত, 15 জন মহিলা 250 ফিট ভর্তি। পুলিশ জানায়, সংঘর্ষে দুপক্ষের অর্ধশত মানুষ আহত হয়েছে। উত্তেজনা সৃষ্টি হওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে উচ্ছেদ অভিযান। আমাদের ম্যাজিস্ট্রেট ওনারা উপস্থিত ছিলেন, তারা তাদেরকে ব্রিফ করে, আমরা ব্রিফ করি, কিন্তু তারা অনড় থাকে তাদের অবস্থানে। অনড় থাকা অবস্থায় পরবর্তীতে আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে। তো পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত একটা অবস্থা তৈরি হয়। তো পরবর্তীতে অভিযানটা চলবে কিনা এটা পরবর্তীতে আবার জানানো হয়। আমরা যথাযথ নিয়মে নোটিশ করি এবং মাইকিং করি, কিন্তু উচ্ছেদের আগের দিন সন্ধ্যায় ডিসি অফিসে ডিসি মহোদয়ের সাথে তাদের একটা গ্রুপ আলোচনা করে আমাদের কাছ থেকে 1 মাস সময় নেয়। আমরা এই 2বার ড্রাইভ দেওয়ার পরে কাজটা বন্ধ ছিল। আজকে হলো 3য় উচ্ছেদের ডেট ছিল। 33 একর জায়গায় 1972 সালে গৃহায়ণ কর্তৃপক্ষ এই কলোনি নির্মাণ করে দেয়। 1,500 পরিবারের বাস এখানে। প্লট মালিকদের কাছে সম্পত্তি বিক্রির পর থেকে বাসিন্দাদের জমি খালি করার আলটিমেটাম দিয়ে আসছে প্রশাসন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ আজ, আপনারা যেমনটি জানেন, এবং সেটি কভার করতে দুবাইতে আছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। দেখি কি আপডেট আছে রঞ্জনের কাছে। রঞ্জন, পাক ভারত লড়াই নিয়ে মাঠের বাইরের উন্মাদনা আপনি কেমন দেখছেন জানাবেন। এই ম্যাচ নিয়ে সমর্থকদের প্রতিক্রিয়াও জানতে চাই। বৃষ্টি, আমি একটু ঠিকঠাক শুনতে পাইনি, এটুকু বুঝতে পেরেছি নিশ্চয়ই যে ভারত পাকিস্তানের ম্যাচের উন্মাদনা কিংবা ওভারঅল আসলে মুহূর্তে কি পরিবেশ, কেমন লড়াই হতে পারে, সব নিয়ে আপনি জানতে চেয়েছেন। দর্শকের কমতি ভারত পাকিস্তান ম্যাচে একেবারে থাকার কথা নয়, এবং তবে তুলনামূলক প্রথম যে ম্যাচটা ছিল, অর্থাৎ এর আগের যে সানডে, জমজমাট ছিল আরো অনেক বেশি, লাইন আরো দীর্ঘ ছিল, এবং
আরো উপচে পড়া ভিড় ছিল। ভারত পাকিস্তান ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিট ফাঁকা থাকবে না একটাও, এটা বলা যায়। আজকেও দর্শকের এখন পর্যন্ত যে ভিড় দেখেছি আমরা, এবং ম্যাচ শুরুর অন্তত 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে থেকে লাইন দিয়ে দর্শকরা প্রবেশ করেন। সুতরাং সেই উত্তাপ, সেই উত্তেজনা মাঠের বাইরে দর্শকদের মধ্যে তো দেখা গেছে, বাকিটা মাঠের লড়াই হওয়ার কথা। আসলে বাবর রিজওয়ানরা নেই, কিংবা আগের সেই লড়াইটা পাকিস্তান করতে পারেনি। সাইমা ওদের উপর ভরসা করছে পাকিস্তানি সমর্থকরা, তাদের সঙ্গে যতটুকু কথা বলেছি, তবে তিনিও অতটা ফর্মে নেই। অপেক্ষাকৃত ভালো করছে ইন্ডিয়া দল এবং তারা ডমিনেট করছে পাকিস্তানকে। সুতরাং মাঠের যে 22 গজের লড়াইটা, সেটা খুব বেশি উত্তাপ ছড়াচ্ছে না, কিছুটা একপেশে হয়ে যাওয়ার কারণে ম্যাচ। তবে দর্শকদের মধ্যে আগ্রহ সেই একই আছে এবং উত্তেজনা সেই একই নিয়ে তারা মাঠে প্রবেশ করছে। হোপফুলি ভালো একটা ম্যাচ হবে ভারত পাকিস্তানের মধ্যে। বৃষ্টি, ধন্যবাদ। আমরা শুনছিলাম রঞ্জন শান্ত। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে স্বীকৃতি দিল 3 প্রভাবশালী দেশ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। রোববার এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। জানিয়েছেন 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। এদিকে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি অং স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে G7 জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়ালো 150-এ। সোমবার ফ্রান্সের তরফ থেকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এদিকে গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নারকীয়তায় একদিনে কমপক্ষে 91 মানুষের প্রাণ গেছে। এদের মধ্যে শুধুমাত্র গাজা সিটিতে 76 জন নিহত হয়েছে। IDF এর অভিযানে ধ্বংস হয়েছে শহরটির আরও কিছু বহুতল ভবন। হামলা, মৃত্যুর ভয়ে প্রতিদিনই গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। শহরের উত্তরাঞ্চল থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। বাস্তুচ্যুতদের জন্য একটি মানচিত্র প্রকাশ করেছে IDF, যেখানে আল মাওয়াসির তথাকথিত মানবিক অঞ্চলে যেতে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।